রেশমি বাথরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে টাওয়েল খুলতেই বাবু চোখ বন্ধ করে বলল, আরে আরে কি করছেন বেআইন সাহেব? রেশমি বাবুর গলা শুনে চিৎকার দিয়ে তাড়াহুড়ো করে কোন রকমে নিজের শরীরটা ঢেকে নিয়ে বলল, আপনি এখানে কখন আসছেন? আপনি বাথরুমে যাওয়ার পরপরই এসেছি। রেশমি বলল, প্রত্যেকদিন আপনার এখানে আসতে হবে কেন? বাবু একটা হাসি দিয়ে বলল, দেখার জন্য। রেশমি আমতা আমতা করে বলল, কি কি দেখার জন্য? এই যে আজকে দেখালেন যা, তা দেখার জন্য আসি। রেশমি একটু রাগান্বিত হয়ে বলল, এই যে মিস্টার, কি দেখতে আসেন? আর আজকে কি দেখেছেন? হ্যাঁ, আপনার মহামূল্যবান সম্পদ দেখেছি। রেশমি এবার কাদো কাদো গলায় বলল, সত্যি আপনি সব দেখে ফেলেছেন? রেশমির কথায় বাবু কোনো উত্তর না দিয়ে রেশমির দিকে কামুক দৃষ্টিতে চেয়ে আছে বাবু। হঠাৎ রেশমি বিষয়টা লক্ষ্য করে দুহাত দিয়ে তার বুক ঢেকে বলল, দেখুন বাবু ভাই, আমি এক্ষুনি গিয়ে ভাবিকে বলে দিচ্ছি আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছেন। বাবু হাসতে হাসতে বলল, আমি উল্টাপাল্টা কি করতে চাচ্ছি? আপনি তো টাওয়েল খুলে। কথাটা বাবু বলতে না বলতেই রেশমি বলল, দেখুন ভাইয়া, আপনার দুটো পায়ে পড়ি, এ কথাটা আর কাউকে বলবেন না প্লিজ। আপনি আমার নামে উল্টাপাল্টা বলবেন আর আমি সত্য কথাটা বলতে পারবো না, এটা কোনো কথা হলো? ঠিক আছে যান, আজ থেকে আমি আপনার ব্যাপারে কারোর সাথে কোনো উল্টাপাল্টা কথা বলবো না। এই যে কাম ধরলাম। বাবু আর চোখে রেশমির দিকে চেয়ে বলল, ঠিক আছে যান, আজকের এই ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত বাবু ভাই? বাবু বলল, প্রথম শর্ত, আমাকে আজকে থেকে অনেক পরিমাণ সম্মান করতে হবে। দ্বিতীয় শর্ত, আমি আপনাদের বাড়িতে আসলে আমার সেবা যত্ন করতে হবে। তৃতীয় শর্ত, আমাকে নিয়ে মাঝে মাঝে এদিক সেদিক ঘুরতে যেতে হবে। রেশমি বাবুর দেওয়া শর্তগুলো শুনে দাঁতে দাঁত কামড়ে মনে মনে বলতে লাগলো, হাতি খালে পড়লে চামচিকাও লাথি মারে। শালার বিয়াই, তোর আজকের এই ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকবে। সুযোগ পেলে আমিও সুদে আসলে কড়াই গন্ডায় হিসাব নিব। বাবু বলল, কি হলো, চুপ করে আছেন যে? সত্যি রাজি থাকলে ইয়েস বলুন, না থাকলে নো। আমি তো আপনাকে জোর করছি না। রেশমি আর কোনো কথা না বলে হাসুচোখ মাথা নাড়িয়ে বেডরুমের দিকে চলে যায়। আর বাবু মনে মনে ভাবছে, এইবার বিয়ায় অতীতের সকল হিসাব নিকাশ অক্ষরে অক্ষরে মিটিয়ে নিব। খাবার টেবিলে বাবু, রেশমি আর প্রিয়া খেতে বসেছে। হঠাৎ প্রিয়ার চোখ পড়ল রেশমির দিকে। রেশমিকে দেখে প্রিয়া রেশমির দিকে হা করে তাকিয়ে আছে। প্রিয়াকে রেশমির দিকে তাকিয়ে থাকতে দেখে রেশমি বলল, কি হলো ভাবি, আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? প্রিয়া বলল, রেশমি তুমি আজ কলেজে যাবে না? হ্যাঁ যাব। তাহলে তুমি শাড়ি পরেছো কেন? রেশমি রাগান্বিত স্বরে বলল, এই যে তোমার বানর ভাই। বলে রেশমি চুপ হয়ে গেল। কি হলো, কি বলতে চাইছো বলো? না ভাবি, কিচ্ছু না। বুঝলাম কিছু না। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, সেটার উত্তর তো দাও। রেশমি আমতা আমতা করে বলল, আসলে ভাবি, আজকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম আছে, সব বন্ধুরাই শাড়ি পরে আসবে, তাই আমি শাড়ি পরেছি। ও আচ্ছা ঠিক আছে। এমন সময় বাবু বলল, আপু আমার খাওয়া শেষ, আমি আজ বিকালে বাড়ি চলে যাব, এখন একটু বাইরে যেতে হবে, ইমার্জেন্সি কাজ আছে। তোর না আজকে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা? তুই এখন বাইরে চলে গেলে আমাকে ডাক্তার দেখাতে কে নিয়ে যাবে? দুলাভাইকে বল বিকালে এসে আমাকে নিয়ে যেন ডাক্তারের কাছে যায়। বলে বাবু খাবার টেবিল থেকে উঠে চলে যায়। রেশমিও খাওয়া শেষ করে ভাবির কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায়। বাবু আর রেশমি একটা রেস্টুরেন্টে বসে আছে। বাবু রেশমির দিকে হা করে তাকিয়ে আছে। বাবুকে হা করে তাকিয়ে থাকতে দেখে রেশমি বলল, কি হলো বেয়াই, আপনি এরকম হা করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? জীবনে কি কখনো মেয়ে মানুষ দেখেননি? দেখুন বেয়ান, আমরা এমন একটা জায়গার মধ্যে এসেছি কিছুটা সুন্দর সময় কাটানোর জন্য। আপনি এমন কথাবার্তা বলবেন না যাতে আমাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়ে যায়। রেশমি রাগান্বিত স্বরে বলল, আমি আপনার সাথে সুন্দর সময় কাটাতে আসিনি, এসেছি আমার ওয়াদা রক্ষা করতে। বাবু হাসতে হাসতে বলল, আপনি যদি আপনার ওয়াদা ওকে না করেন তাহলে কি হবে জানেন? রেশমি কাদো কাদো গলায় বলল, কি আর হবে, আপনি ভাইয়াকে আর ভাবিকে এমনকি সবাইকে বলে দিবেন যে আপনি আমার সবকিছু দেখে ফেলেছেন। বাবু একটা হাসি দিয়ে বলল, তা তো বটেই। আচ্ছা বিয়াই, একটা কথা বলুন তো, আপনি আমাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছেন ভালো কথা, তাহলে শাড়ি কেন পরতে বললেন? বাবু বলল, বেআইন আপনি হয়তো জানেন না আপনাকে শাড়ি পরলে কতটা সুন্দর লাগে। আপনার এই রূপের মাধুর্যতায় যে কোনো পুরুষ বারবার আপনার প্রেমে পড়ে যাবে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি কিনা জানি না, তবে কেন যেন মন চায় আপনাকে পুতুল করে আমার দু চোখের আয়নায় সাজিয়ে রাখি। বাবু এভাবেই একের পর এক কথা বলেই যাচ্ছে আর রেশমি মুগ্ধ হয়ে বাবুর কথা শুনছে। ড্রয়িং রুমে বসে আছে ইমা বেগম ও মমিন খান। মমিন খান ইমা বেগমকে বলল, তোমার সোনার টুকরো ছেলে বাসায় এসেছে নাকি এখনো বোনের বাসায় পড়ে আছে ভাড়াটিয়া হিসাবে? মমিন খানের কথা শুনে ইমা বেগম বলল, আমার ছেলে মানে? এই ছেলেতে কি তোমার কোনো ভাগ নেই নাকি? দেখো প্রিয়ার মা, আমার সাথে তর্ক করতে এসো না। ছেলেটার সামান্য পরিমাণ রেসপন্সিবিলিটি নেই যে তার একটা বাড়ি রয়েছে, বৃদ্ধ মা বাবা রয়েছে, বাড়িটাকে একা ফেলে রেখে মাসে 30 দিনের মধ্যে 25 দিনই মানুষের বাড়িতে কাটায়। ইমা বেগম বলল, মানুষের বাড়িতে মানে? সে তার বোনের বাড়িতে থাকে। তাহলে এক কাজ করো, তার খাট তোষক বালিশগুলো সেখানে পাঠিয়ে দাও, আমাদেরকে তো সে মাঝে মাঝে দেখতে আসে। মোমিন খানের কথা শুনে ইমা বেগম একটু রাগান্বিত স্বরে বলল, এমন করে বলছো কেন? বর্তমান যুগে বোনের প্রতি ভাইদের তেমন ভালোবাসা দেখা যায় না যেমনটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। শোনো প্রিয়ার মা, আমি তোমাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমি 1 মাসের ভেতরে বাবুর বিয়ে দিতে চাই। তুমি তাকে ফোন করে জানিয়ে দাও আমরা আগামীকালই মেয়ে দেখতে যাচ্ছি।
বলে মোমিন খান উঠে রুম থেকে বেরিয়ে গেল। সাদ্দাম আর প্রিয়া বেডরুমে বসে আছে। প্রিয়া বলল, বাবুর বিয়েটা হয়ে গেলে আমি একটু শান্তি পাবো। সাদ্দাম বলল, বিয়ে তো আর বললেই হয়ে যায় না, একটা বিয়ে জোড়াতে গেলে কত কিছু যে লাগে তা বলে বোঝাতে পারবো না। তা তুমি ঠিকই বলেছ, আমিও বাবুর বিয়েতে এত তাড়াহুড়ো করতাম না, কিন্তু কি করব বলো, বাড়িতে যে মা বাবা একা, আমি তাদেরকে ছেড়ে বাসায় চলে আসার পর বাসার সব কাজ মায়ের একা করতে হয়, তাই বাবুর বিয়েটাতে একটু তাড়াহুড়ো করছি। এজন্যই তো আমি তোমাকে বলেছিলাম একটা কাজের মেয়ে রেখে দেই। কি যে বলো না, কাজের মেয়ে দিয়ে কি বাসার কাজ ঠিকঠাক মতো হয় বলো? তাছাড়া মা কারো হাতে রান্না খেতে পারে না, বাবাও খাবারের ব্যাপারে খুব সচেতন। ঠিক আছে, তাহলে এখন ঘুমো, কাল সকাল সকাল উঠতে হবে, আমার একমাত্র শালাবাবু সাহেবের বউ দেখতে যাব। বুঝতেই তো পারছো, একমাত্র দুলাভাই হিসাবে আমার একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে না। বলেই সাদ্দাম আর প্রিয়া হুহু করে হাসতে লাগলো। বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বাবু আর রেশমি। রেশমি ক্ষীণস্বরে বলল, আচ্ছা বেয়াই, আপনার বিয়ে হয়ে গেলে আপনার আর আমার মাঝে যে সন্ধি হয়েছে তা কি উইথড্র হয়ে যাবে? রেশমির মুখে এমন কথা শুনে বাবু বলল, আপনি তো মুক্তি চাচ্ছেন তাই না? রেশমি উদাস কণ্ঠে বলল, কিছু কিছু মুক্তি মানুষকে মুক্ত করে দিলেও মুক্ত হওয়ার পরে তার কাছে বন্দিশালা থেকেও সংকীর্ণ মনে হয়। রেশমির মুখে এমন কথা শুনে বাবু অবাক হয়ে রেশমির দিকে চেয়ে থাকে। বাবু মনে মনে ভাবতে লাগলো, রেশমি এত সুন্দর করে কথা বলতে পারে, যে কিনা কখনো বাবুকে এক পয়সারও কোনোদিন মূল্যায়ন করেনি। তার মুখে এত সুন্দর কথা শুনে বাবু অনেকটাই অবাক হয়ে গেল। পরক্ষণে বাবু আবারও ভাবতে লাগলো, আমাদের দেশে মৃত্যুর পর সবারই মূল্য বাড়ে, ঠিক তেমনি হয়তো রেশমির কাছে আমার মূল্য বেড়েছে আমার বিয়ের কথাবার্তার গুঞ্জনের মধ্য দিয়ে। বাবুকে চুপ থাকতে দেখে রেশমি বলল, কি হলো, চুপ করে আছেন যে, কিছু তো বলুন। বাবু আজ সত্যি কিছু বলতে পারছে না। নির্বাক শ্রোতা হয়ে অবুঝ শিশুর মতো রেশমির মুখের দিকে চেয়ে আছে বাবু। রেশমি আবারও বলল, একটা কথা বলবো? বলুন বেআইন। রেশমি দু চোখের জল ছেড়ে দিয়ে বলল, বেহাই, যদি কখনো কোনোদিন কোনো নারী আপনার জন্য সাজে, জীবনে যা কিছু হয়ে যাক না কেন সেই নারীটাকে আগলে রাখার চেষ্টা করবেন। বলে চোখ মুছতে মুছতে বেলকনি থেকে বেরিয়ে গেল। আর বাবু রেশমি চলে যাওয়ার দিকে আবেগী দৃষ্টিতে চেয়ে রইল। আজ বাবুর বিয়ে, বউ আনতে যাওয়ার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে মোমিন খান, ইমা বেগম, সাদ্দাম, প্রিয়া ও রেশমি। তারা বাবুর জন্য অপেক্ষা করছে। মা ইমা বেগম বলল, কই রে বাবু, তোর হলো? আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। এমন সময় বাবু এসে বলল, আমি বিয়ে করতে পারবো না। বাবুর মুখে এমন কথা শুনে সবাই চমকে ওঠে। মোমিন খান হুঙ্কার দিয়ে বললেন, কি বলছিস তুই এসব? বাবু বলল, বাবা, আমি তোমার আর দুলাভাইয়ের ভয়ে এতদিন মুখ বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আজ আর বলতে বাধা নেই। তুই কি বলতে চাইছিস বাবা? বাবু, মা, বাবা, আমি রেশমিকে ভালোবাসি, আমি রেশমিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি বলছিস তুই এসব? হ্যাঁ আপু, তোমরা যা শুনছো তাই সত্য। সাদ্দাম বলল, আচ্ছা বাবু, তুমি রেশমিকে ভালোবাসো মানলাম, কিন্তু রেশমি কি তোমাকে ভালোবাসে? সাদ্দামের কথা শুনে বাবু চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে মোমিন খান বলল, চুপ করে আছিস কেন? তোর দুলাভাইয়ের কথার উত্তর দে। প্রিয়া রেশমিকে উদ্দেশ্য করে বলল, রেশমি, বাবু কি বলছে? তুমি কি বাবুকে পছন্দ করো? বাবু ভাবছে রেশমি হয়তো বরাবরের মতোই আজও সবার সামনে বাবুকে অপমান করবে, কিন্তু রেশমি সবাইকে অবাক করে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় এইচ এম কানন, চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন। ধন্যবাদ।